জুলাই যুদ্ধই না অবাঞ্ছিত ঘোষণা করলে তখন আমরা অন্যভাবে আপনার আইনি সহযোগিতা নিতে পারবেন। অবাঞ্ছিত ঘোষণা করলে অবাঞ্ছিত ঘোষণা করতেছেন না। আমাদের লক্ষ্য এটা আমাদের একটা পরিবার ছিল, আর পরিবারের মানুষের সাথে আমাদের কথা হচ্ছে এটা ভেবে আসা, আর আমাদের লক্ষ্য নাকি সেই ভিন্ন খাতে প্রবাহিত করতেছে। আপনি বলেন যে আমাদের জায়গা থেকে যা করেছি এটা নাকি আমাদের এর চেয়ে বেশি করা উচিত, আর আমাদের এই সামান্য জায়গাটাকে আপনি বলতেছেন যে অনেক বেশি করা উচিত। আর আপনার এখান থেকে একটা এমপ্লয়ি সুন্দর করে একটা বড় ধরনের লাইন করে পোস্ট করলো এটা কি আসল মত প্রকাশ করেছেন, তার কাছ থেকে অবশ্যই আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে জানতেই চাইতে পারবো যে আপনার এই মত প্রকাশ কারোর সাথে সাংঘর্ষিক কিনা বা বড় একটা চেতনার সাথে। আর ওটা যার কাছে পেয়েছো সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ঘরের মধ্যে স্ক্রিনশট রাখো। সাউন্ড কোথায়? স্ক্রিনশটটা রাখো। এটা যেমন বলছেন না কথাটা, আমি একটা পরিষ্কার করে কথা বলছি। এখানে আমি 2 মাস হয়েছে ওনাদের সাথে কাজ করছি। বিশ্বাস করেন যে 40টা ইয়াং মানুষেরাও আপনাদের সাথে এই রাস্তায় ছিল। আপনি একটা বেশি বলতে পেরেছেন, সামনে ছিলেন ভিতরে জীবিগুলো তারা যদি রাস্তায় থাকতো তাহলে ওনারা আজকে এই পোস্টটা উনি করতে না। ভাবেন আপনি মোটিভেশন দরকার, একটু ট্রেনিং দরকার, এটা আমি করাচ্ছি, সময় ঠিক হবে। আমি সিরিয়ামেন ভিডিও এই মানুষটা তাও পুশ করে দিয়ে ডিমোটিভেটেড বা মোটিভেশন আপনি যেটাই বলেন না কেন, মোটিভেশন দিয়ে কোনোদিন ওই খারাপ কনফ্লিক্টিং হয়েছে কোন ছাত্রের সাথে আমি পুরো দেখি না। আমাকে তো সময় দেয়, ডিফারেন্ট করে সুযোগ দিতে হবে। দোসের মত প্রকাশের সাথে জুলাই ফাউন্ডেশন এটা আপনাদের অর্জন। আসলে আজকে সবাই বলতে পারে স্যার জুলাই ফাউন্ডেশন হচ্ছে জুলাই আগস্টের থেকে কাজ করে আসলে সেই জায়গার মানুষগুলোকে আসলে যদি এর আগে একবার আপনি খুঁজে বের করবেন এখানে কারো ভিন্ন আপনাকে বারবার আমি আসার পরে মাটিগুলো লক্ষ্য ভিন্ন, এটা যদি বুঝাতে চান তাহলে 4টা 5টা বা 2টা যদি টিমটাকে চেঞ্জ করা হবে। আর দয়া করে আমি যদি বলবো একটা কথা, আমাদের এই যে দিনের কথা সেটা যদি আপনারা নির্ণয় করেছেন তাহলে অবশ্যই ভিন্ন, সেটা সত্যতার জায়গা। স্যার আমার উনাকে বসতে দেওয়ার যে স্বতঃস্ফূর্ত কাজ করার জন্য উনি আসতেছে, এটা শোনার পর যখন এই প্রবলেমগুলো আপনি তুলে ধরতেছিলেন, সেই প্রবলেমগুলো যখন ক্রিয়েট হইলো, তখন উনার সম্পর্কে আমরা আহতরা একটা জিনিস যখন রিসার্চ করার জায়গা থেকে যে আমাদের জন্য দায়িত্বরত হচ্ছে, সেও কি স্নিগ্ধর মতো আমাদেরকে এইভাবে ঘুরাবে কিনা, তখন ওনাকে নিয়ে যখন আমরা পর্যালোচনা করি, তখন উনি মানুষটার প্রেক্ষাপটটা অনেক ভালো দেখলাম যে উনি অনেক ভালো ভালো জায়গাতে কাজ করে এসেছে। তো ওনাকে প্রাথমিক অবস্থায় 3 মাসের কাজ করার সুযোগ ওই সময় করে দিতে হচ্ছিল আমাদের, যে 3 মাসের জন্য আমরা দেখবো উনি কি করতে পারে। 3 মাসের 1.5 মাসে উনি যা দেখাইলো সেইটুকু এখন আমি আপনাকে বলতে চাই। তো সেই মানুষগুলোকে উনি দায়িত্ব পাওয়ার পর উনি আমাদেরকে বললো আমাকে বাবা 15 থেকে 20টা দিন সময় দিতে হবে এটাকে অবজার্ভ করার জন্য, যে আমি যেহেতু নতুন জায়গায় এসেছি, আগে কে কি করে গেছে ওইটাকে আমার শর্টেজ করতে গেলে আমার এই জিনিসগুলোকে লাগতেছে, তাহলে 20 দিন লাগবে। আচ্ছা 20 দিন পরে ওনার কাছে যখন আসলাম, তখন আবার ঈদ চলে আসলে আরেকটা। তো তখন উনি বারবার আমাদেরকে দেওয়া যাচ্ছে, যেহেতু এর আগে স্নিগ্ধ ওইভাবে করে গেছে, আমিও ওইভাবে করে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু আমাদের একটু ফান্ড কম বা আদার্স বিষয় যখন বলতেছিল, তখন ওই সময় ফান্ড সম্পর্কে আমি অবগত। তখনও ফান্ড ছিল 14 কোটির মতো। তার মানে উনি যেহেতু 7 কোটি বলেছে, তার মানে এই 7 কোটি টাকা উনি ডিসবার্স করেছে। প্রথম ধাপের মানুষ হয়তো, দ্বিতীয় ধাপের আর্থিক সহায়তা সামান্য কিছুকে দিয়েছে, আবার শহীদ পরিবারকে দিয়েছে। ওই দিকে আমি যাচ্ছি না, বাট আমাদেরকে উনি আসার পরে 15-20 দিন পরে যে ঈদের আগে একটু সাম্যতার কথা, ওইখানে সাম্যতা না, ওইটা তো একটা ডেট ছিল ক্লিয়ার করে দেওয়ার কথা। ওইখানে সাম্যতার কথা বলেছিল এই জন্য যে ঈদের আগে যদি আমি পুরোটা করতে যাই তাহলে আমার সময়টা আবার হয়তো ঈদ পরবর্তী, তার আগে তোমাদেরকে কিছু সাম্যতা করি, কিন্তু যা তোমরা পেয়ে যাবা ওইটার থেকে ওই সাম্যতাটাকে বাদ দেওয়া হবে পরবর্তী, বাকিটুকু তুমি ঈদের পরবর্তীতে 4 তারিখ যে ডেটটা ছিল ওইটাতেই পেয়ে যাচ্ছি, একদম ওটা 100% পেয়ে যাচ্ছি। এই যে এইভাবে যখন 3টা-4টা ডেট, আসামির যেমন হেয়ারিং এর ডেট হলে যেমন উকিল ফোন দিয়ে বলে যে হচ্ছে তুমি এই দিনে আসো ডেটে, ঠিক ওই রকম করে উনিও 4টা ডেট বা 3টা ডেট আমাদেরকে ঘুরাইলো। তো লাস্ট মোমেন্টে যে আজকে যে ধস্তাধস্তি এই সেই ইত্যাদি যে যত ধরনের কথা আপনি বললেন যে এটা কেন হলো, আসলে এই ধরনের জায়গা কখনোই হয়নি। এই যে 4টা ডেট হইলে 4টা বার বসতে হয়েছে, আপনাদের কি লাগছিল? লাগে নাই, এখন লাগতেছে। কারণ হচ্ছে মানুষ জানুক যে 4টা ডেটের পরেও আজকে যে এই উগ্রতা, এই যে ক্ষিপ্ততা, এটা কেন হলো। আমরা যখন বলবো যে আমরা সর্বোচ্চ জানানোর পরেও আমাদের জায়গাগুলোকে তারা দিতে যে জায়গাটুকুতে আমাদের কাছে আটকে রাখলো, আমি বলবো যে যেটা হয়েছে ওনারা সেটা বাধ্য করেছে, আমরা করিনি। কারণ করলে ওই 4টা বার বসার সময়ই করতে পারতাম। আর আমাদের এই যে ট্রিটমেন্টের বেলায় যে কথাটুকু উঠেছে, আমি সবটাকে শেষ করে দিচ্ছি। আজকে বাহিরে যেটা প্রচার হয়, ভিতর থেকে সেটাকে আপনারা বের করার জন্য আসেন, কিন্তু আপনারা অনেক মিডিয়া কর্মী এখনো আছে যে হচ্ছে আমাদেরকে অসহযোগী হিসেবে আপনারা আমাদের কাছে ফুটে ওঠেন, কিন্তু আসলে প্রক্ষান্তরে আমাদের যেটা হয় ওইটাই যদি আপনারা তুলে ধরতেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমাদের জন্য কান্না করতো, আমাদের পরিবারের আগেও আমরা যে অবস্থানে আহত হই, সেই জায়গায় আমার পরিবার না থাকায় যে মানুষগুলো কান্না করতো, সেই মানুষ আজকে ধিক্কার দেয়। কারণ আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যারা অপপ্রচার চালায়, ওই অপপ্রচারের কারণে আজকে আমাদের এই জায়গাগুলো তৈরি হয়েছে। আজকে আমি মানুষটা 11 মাস হসপিটালাইজ জীবনে, গত 1 সপ্তাহ বা 15 দিন আগের থেকে আমার পায়ে পুঁচ পড়ে,
ড্রেসিংটুকু আমাকে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? ডক্টর আমার কাছে যাচ্ছে না। এটার জন্য আপনারা ডক্টরের সাথে কখনো বলেন না যে, বা ডক্টরের কাছে গেলে হয়তো বিভ্রান্তিকর কথা বলে, কিন্তু এটার ক্লিয়ারেন্সটাও আমাদের থেকে নেন না, বা আমাদের কথাগুলোকে ভালোভাবে প্রচারের জায়গায় আংশিক প্রচার করে আর আংশিক হচ্ছে যে অন্য জায়গা থেকে নিয়ে আসা। এই জিনিসগুলো কখনো আমাদের দ্বারা মানে আপনাদের দ্বারা আমাদের জায়গা থেকে কাম্য না। কারণ আপনারা মিডিয়া কর্মী যারা স্বচ্ছ মানুষ, এরা সবাই স্বচ্ছ মানুষ। কারণ জার্নালিস্ট চাইলে আমি বলবো যে আমাদের যে বাংলাদেশ বিনির্মাণ করার যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভ্যুত্থান গঠন করা, এই অভ্যুত্থানে আমরা অংশগ্রহণকারী, সেটাতে আপনাদের অনেক বড় ধরনের একটা অবদান আছে। কারণ আপনারা যদি এই প্রচারগুলো না করতেন মানুষ জানতে পারতো না, এই বড় ধরনের একটা এই গণ অভ্যুত্থান তৈরি হতো না। তো আপনারা আমি বলবো যে সবসময় ভালো কাজগুলোকে যদি আসলে ভালোভাবে সাপোর্ট করতেন, আজকে আমাদের জায়গাগুলো থেকে আজকে ওনারা যেটা করতেছে ওটাও হতে পারতো না। কারণ আপনারা ঘন ঘন যদি আপনারা এখানে যদি এসে ড্রো মারতেন, আপনাদের জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো ওনাদেরকে করতেন, ওনারা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য ওনার স্বচ্ছতা তুলে ধরতো, তাহলে আজকে এই যে ঘটনা করছে এই ঘটনাও ঘটতো না। আজকে এই যে 11 মাস পরে আজকে আমাদের এই পচে যাওয়া পা নিয়ে আসে ফাউন্ডেশনে আসামের মতো হাজিরা দেওয়া, এটাও হতো না। তাই বলবো যে উনি যেহেতু রবিবার পর্যন্ত সময় দিয়েছে, উনি মানুষটাকে সম্মান করার একটা রিজন হচ্ছে উনি অনেক অনেক জায়গায় কাজ করায়, অনেক বড় ধরনের প্রাপ্তি আছে। সেই প্রাপ্তির ভিতর আমি এমন একটা জায়গাও শুনেছি যে 13 লক্ষ টাকা বেতনও নাকি উনি 30 দিনের জন্য পেয়েছে। তো 13 লক্ষ টাকা মানুষ বেতন পাওয়া মানুষটা আমি বলবো যে এতটুকু সময়ের ভিতরে অযোগ্য ওনাকে আমি বলতে পারি না। কারণ উনি যোগ্য মানুষ ভেবে আমি মানুষটা প্রোটেস্ট করে 3 মাসের সময় নিয়ে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার মানুষটাকে আমি এখনো অযোগ্য বলবো না। কারণ উনি যে সাম্যতা ঈদের আগে করেছিল উনি সেটা না চাইলেও পারতো, আসলে উনি করতে চায় ওনার জায়গা থেকে। এইখানের এই ফাউন্ডেশনেরও সংস্কারের জায়গা আছে। যেমন আমরা বলি না সংস্কার, বিচার, নির্বাচন, ঠিক এইখানেরও একটা সংস্কার আছে। দীর্ঘদিন কাজ করায় অনেক বহিরাগত মানুষ হয়ে গেছে, এখন পুরাতন মানুষ। কারণ ওই মানুষগুলো এখন আর পুরাতন মানুষ বলবো না, ওটা বহিরাগত। কারণ উনি আগেই ওনার কর্মকাণ্ডে ওনাকে বের করে দেওয়ার জায়গা তৈরি করেছিল উনি, কিন্তু উনি সেটা করতে পারে না। কেন করতে পারে না? উনি নতুন মানুষ, উনি বাদে বাকি সবাই হচ্ছে পুরাতন। এটা মনে হতো আমি সংস্কারের জায়গায় এটা বলবো, এখানে কিছু মানুষ আছে যারা কিনা জুলাইকেও ধারণ করে না, এবং অভ্যুত্থানকারী যারা ছিল এই আন্দোলনে আহত তাদেরকেও ধারণ করতে পারে না, যার কারণে এইখানে বারবার বেশ কয়েকবার বিভিন্ন আহত ভাইয়েরদের সাথে, সহযোদ্ধাদের সাথে অশোভনীয় আচরণ এই ফাউন্ডেশন থেকে করেছে। যে কিনা আমার সিও এখন বর্তমানের, সে বলে এটা আমাদের বাসা। যদি বাসা হয়, এই বাসার কেয়ারটেকার হচ্ছে এইখানের কর্মচারী যারা, কারণ এইখানের মালিক হচ্ছে আমরা, ওয়ারিশদাতা হচ্ছে আমরা। আমাদের সাথে অশোভনীয় আচরণ এই বাড়ির কেয়ারটেকার যদি করতে পারে, আমি বলবো সে কখনোই এখানে থাকতে পারে না। কারণ আমার বাড়ির কেয়ারটেকার যদি, আমার দারোয়ান যদি কোনো কারণে ভালো আচরণের জায়গা খারাপ আচরণ করে, আমি যেমন রাখবো না, ঠিক ওই জায়গাটাই হচ্ছে এটা। এবং কি সাথে সাথে ওনাদের কাছে আমাদের প্রতিনিধিত্বর জায়গাটাও আছে। ওনাকে আমি আমার প্রতিনিধিত্ব করলে তারা কারা বলবো, যদি আপনি এইখানে স্পেসিফিক বলেন তাহলে এইভাবে আপনি পাবেন না। বাট এইখানেই অনেক মানুষই জানে যে তার কার আচরণ কেমন, এই ফাউন্ডেশনে সবাই জানে। কারণ উনি বাদে সবাই হচ্ছে পুরাতন। তাই ওই পুরাতনের ভিতরেও ভালো মানুষ তো অবশ্যই আছে। এটার দায়িত্ব আর আমার না যে ফাইন্ড আউট করে বের করে আমি তাকে চাকরিচ্যুত করবো। চাকরিচ্যুত করার লাইন যে সেটআপটা বা স্টেপটা আছে সেটা তো অবশ্যই তাদের জায়গা থেকে আছে। আসলে আমি বলবো এইখানে আর কেউ কথা বলার জায়গায় নাই। তবে তারপরেও যদি, আমার নাম হচ্ছে সোহানুর রহমান, আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর, এবং হচ্ছে আমি 5 আগস্ট গুলিবিদ্ধ গাজীপুরের বুগরা বাসন সড়ক, এবং তার পরবর্তী সময় আমি এখনো পর্যন্ত হসপিটালাইজ। এখন আমার বাম হাতের এই বাম হাতটা বিকলাঙ্গ হয়ে গেছে, এই হচ্ছে আমার ডান হাত। এবং আমার পা যেটা হচ্ছে যে প্রায় অনেকখানি শর্ট হয়ে গেছে নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, এবং মেন কমন পেরিনিয়াল নার্ভ ড্যামেজ হয়ে গেছে, যেটার জন্য আমার হিল কখনোই আর ওয়ার্ক করবে না, নট পসিবল। চাইলে আমি আমার মেডিকেল রিভিউটা আপনাকে পুরোটা দিয়ে দিতে পারবো। আবার আমি আমার জায়গা থেকে যা বলেছি টোটালটাই হচ্ছে একদম ট্রান্সপারেন্সি দিয়েই বলেছি। যদি কোনো কারণে কোনো প্রশ্নতে আপনার উত্তরে যদি মনে হয় যে অস্বচ্ছতা পেয়েছেন, সেটা আবার আপনি আমাকে ক্লিয়ার করতে বললে আমি সেটাও করবো। আজকে মূল দাবি ছিল আমাদের সিও স্যার বলছে আমাদের আজকে আমরা যারা প্রাপ্য টাকা তাদেরকে বুঝাই দিবে। তো এই বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে আসছি, দুপুর থেকে বসে আছি। সে বিকালবেলা বলতেছে যে সরি আসলে আমরা দিতে পারছি না, তো আমরা তোমাকে বৃহস্পতিবার দিব। তো বৃহস্পতিবার দিবে, ঠিক আছে, আমরা মানতেছি না যে এখানে আপনি আমাকে এতগুলো ডেট ঘুরানোর পরে আপনি আমাকে বলতেছেন আজকে দিবেন, আজকে বলতেছেন বৃহস্পতিবার দিবেন। তো বৃহস্পতিবার দিবেন সেটার প্রমাণ কি, সেটার প্রাপ্তি কি? তা আমাকে লিখিত দেন যে বৃহস্পতিবার আপনি দিবেন। কেন আমি তোমাকে লিখিত দিতে পারতেছি না। আপনি আমাকে একজন চেক সাইন করা বাকি, তো যেই আপনার সাইন করা চেকটা দিয়ে দেন, আর বাকি জনের আমরা পরবর্তী সাইন। আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক, আমি ব্ল্যাঙ্ক চেক তো আমি চাই না, আমি আপনাকে চাইছি যে আমি একটা গ্যারান্টি যে আমি আগামী বৃহস্পতিবার পাচ্ছি, এতটুকুই চাচ্ছি। তো উনি আমাকে আগামী বৃহস্পতিবার দিবে সেই গ্যারান্টিটা দিচ্ছে না। এখানে পোলাপান সবাই মানে প্রতিনিয়ত মনে করেন এরকম অসুস্থ। আমার কিন্তু একটা পা নেই, আমি এইরকম একটা অ্যাম্পুটেড একটা পা নিয়ে আমি প্রতিনিয়ত যখন চলে আসতেছি এখানে, ঠিক আছে, তখন আমার খুবই কষ্টদায়ক। আমি বলছি দেখেন স্যার আমার এখানে আসা যাও
খুবই কষ্টদায়ক। আপনি আমাকে এতটুকু বলেন যে আপনি পেয়ে যাবেন, আপনি বাসায় থাকেন, আমি আপনাকে ওই ডেটে দিয়ে দিব, আমাদের এতটুকু কনফার্ম করেন, সেটাও কনফার্ম করবে না। এটা আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার যে আমাদের উনি কনফার্মই করতেছে না যে আমরা কবে পাবো, কালকে পাবো, পরশু পাবো, এটা তো কোনো ডেট হতে পারে না। আপনি একজন দায়িত্ববান লোক, আপনি যেখানে আছেন আপনার ওইখান থেকে তো আমরা এটা আশা করতে পারি না যে আপনি যে একটা কথা বলবেন সেই কথাটা আপনি রাখতে পারবেন না। আপনি না বলবেন না, আপনি হ্যাঁ বলবেন হ্যাঁ, এটাই আমরা আশা করি। উনি যে রোববারে যে এটা দিয়েছিল আপনাকে মেনে নিয়েছেন? আমরা এখানে এখন তো দেখেন আমাদের যখন কথা দিছে তখন তো আমাদের ব্যক্তিগতভাবে কথা দিছে, এখন যখন মিডিয়ার সামনে কথা দিছে আমরা আশা করি যে উনি রোববার আমাদের প্রপার যেটা আমাদের প্রাপ্য যেটা সেটা উনি বুঝাই দিবে, এটা আমরা আশা করি। রোববার কোনো ঝামেলা হবে না, মেনে নিচ্ছে। এখানে জাতির কাছে যখন এখানে জাতিগত সবকটা মিডিয়া আছে, সবার সামনে যখন বলছে যে রোববার দিবে, আমাদের যেটা প্রাপ্য আমাদের প্রাপ্যটা আমাদের বুঝাই দিবে।